মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে নিজের মতামত জানাতে ভুলবেন না কিন্তু। হঠাৎ সন্ধেতে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি। অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পের আবহে আমরা দেখেছি সেখানে তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্যই এইগুলির ব্যবহার করে থাকেন। হঠাৎ সন্ধে কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে নিবেদন, অনুগ্রহ করে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করুন। তারানাথ তান্ত্রিক লোকমুখে জনপ্রিয় এই নামের সৃষ্টি হয় 1940 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তবে তিনি এই চরিত্রটি সমন্বিত দুটি ছোট গল্প লিখেছিলেন এবং এই গল্প দুটির মাধ্যমে তারানাথের তান্ত্রিক জীবনের সূচনা হয়। বিভূতিভূষণের মৃত্যুর পরে তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় স্মৃতির গহীন থেকে তুলে আনেন তারানাথকে। তার লিখনের রূপ পায় বাংলার সংস্কৃতির শিকড়ে থেকে যাওয়া এক অজানা ভুবন। তারানাথ চরিত্রটি বিপুল জনপ্রিয়তা পেতে শুরু করে। এই চরিত্রকে নিয়ে লেখা সমস্ত গল্পগুলি অলৌকিক, অস্বাভাবিক, রহস্য এবং জাদু বাস্তবতার উপর ভিত্তি করেই হয়ে থাকে। হঠাৎ সন্ধেতে পূর্বেও আপনারা তারানাথ তান্ত্রিকের গল্প শুনেছেন। আজ আপনাদের ভালোবাসায় আবার ফিরেছে তারানাথ। আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ চরিত্রকে ঘিরে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক ও বেশো পেতনির আতঙ্ক। আজকের গল্প পাঠে গল্পের সূত্রধর আমি সৌরভ। গল্পটির কলমে সুরজিৎ ঘোষ, প্রধান চরিত্রে তারানাথ এবং ব্রজমোহন। শুরু হচ্ছে আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ তান্ত্রিক ও বেশো পেতনির আতঙ্ক। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আজ একটা হাড় হিম করা গল্প বলে শোনান দেখি। একেবারে যাকে বলে গা ছমছমে ভয়ের গল্প, যা শুনে আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায়। আমি এবং কিশোরী ঠাকুরমশাইয়ের বাড়িতে এসে উপস্থিত হয়েছি। প্রায় আধ ঘন্টা হয়ে গেল। চারি এসে আমাদের জন্য 2 পেয়ালা চা দিয়ে গেছে, আর সাথে বেশ অনেকটা পরিমাণ মুড়ি মাখা। আকাশ মেঘে পুরোপুরি কালো হয়ে থাকলেও এখনো পর্যন্ত বৃষ্টি নামেনি। তবে আকাশের মতিগতি দেখে খুব সহজেই এ কথা বলা যায় যে অতি সত্বর ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হবে। আসার পথে 20 পয়সার বিনিময়ে কিনে আনা পাসিং শো সিগারেটের প্যাকেটখানা ঠাকুরমশাইয়ের হাতে দেওয়া মাত্রই তার ঠোঁটের কোণে উজ্জ্বল হাসির রেখা ফুটে উঠল। সিগারেটের প্যাকেট খুলে একটি সিগারেট বের করে ফস শব্দে দেশলাই কাঠি জ্বালিয়ে তাতে আগুন ধরালেন তিনি। নেশাতুর লাল চোখে তাকিয়েছিলেন আমাদের দিকে। বললেন, বলবো বলবো,
এত বেশি উতলা হয়ে পড়ছো কেন হে? তোমরা যখন আমার বাড়িতে এসে উপস্থিত হয়েছো তখন কোনো না কোনো একটা ঘটনা তোমাদের নিশ্চয়ই শোনাবো। তবে তার আগে দাঁড়াও, আমি একটু শান্তিতে ধূমপান করি, তারপর না হয় একটা বেশ গা ছমছমে ভয় ধরানো লোমহর্ষক কাহিনীর কথা শোনাবো। এই কথা বলে ঠাকুরমশাই সিগারেটের ফিল্টারে একটা লম্বা টান বসালেন। কান ফাটানো শব্দে কাছে পিঠে কোথাও বজ্রপাত হলো সাথে সাথে। তিমিরাচ্ছন্ন প্রকৃতি পুরোপুরিভাবে এক উজ্জ্বল সাদাটে আলোর রশ্মিতে পরিপূর্ণ হয়ে উঠল। এতক্ষণ ধরে বৃষ্টি না হলেও এইবার শুরু হলো তুমুল বর্ষণ। আমি এবং কিশোরী আমরা একে অপরের বেশ গা ঘেঁষাঘেঁষি করে বসলাম। বৃষ্টির ঠান্ডা জলের ঝাঁট বাতাসের সাথে এসে মিশে যেতে লাগলো আমাদের দেহে। ঠাকুরমশাইয়ের সিগারেট খাওয়া সমাপ্ত হলে তিনি অবশিষ্ট ফিল্টারটুকু ছাইদানি হিসাবে ব্যবহৃত আধখানা নারকেলের মালায় গুঁজতে গুঁজতে বলতে আরম্ভ করলেন আজকের কাহিনী। বাইরে একটানা বেশ কয়েক মাস কাটিয়ে দিয়ে সবেমাত্র ঘরে ফিরে এসেছি পরিবারের সকলের কথা ভীষণভাবে মনে পড়ছিল বলে। মমতাময়ী মায়ের মুখখানা একটিবার দেখার জন্য ঠিক এমন সময় একদিন সাত সকালে বন্ধ সদর দরজার ওপার প্রান্ত থেকে হঠাৎ ঠক ঠক শব্দে জোরালো করাঘাত হলো। আমি দাওয়ার ওপরে বসে কি যেন একটা কাজ করছিলাম। সোজা উঠে দাঁড়িয়ে এগিয়ে গেলাম সদরের দিকে। সদরের দরজা খোলা মাত্রই দেখলাম বাইরে মুখ কালো করে দাঁড়িয়ে রয়েছে এক তরুণ যুবক। কপালে তার চওড়া চিন্তার ভাঁজ, চোখের মধ্যে উঁকি মারছে স্পষ্ট আতঙ্কের ছাপ। আইকে এরা কি তারানাথ চক্রবর্তী মশার বাড়ি? যুবক থমথমে গলায় চিন্তিতভাবে আমার উদ্দেশ্যে প্রশ্নটি করল। আমি যুবকের মুখের অভিব্যক্তি দেখে পরিষ্কার বুঝতে পারছিলাম যে সে রীতিমতো কোনো বিপদের মুখোমুখি হয়েছে। যুবকের প্রশ্নের উত্তরে আমি বললাম, হ্যাঁ, এটাই তারানাথ চক্রবর্তীর বাড়ি। কিন্তু কেন, কি হয়েছে? আগে তারে আমার বড় প্রয়োজন। দয়া করে যদি একটিবার চক্রবর্তী মশাইকে ডেকে দেন তাহলে বড় উপকৃত হই। আমি আসলে বহু দূর থেকে ছুটে এসেছি তার কাছে। মানুষের মুখে চক্রবর্তী মশাই সম্পর্কে অনেক সুখ্যাতি শুনে আমার মনের মধ্যে এই দৃঢ় বিশ্বাস জন্ম হয়েছে যে আমি যেই মারাত্মক সমস্যার মধ্যে পড়েছি তার থেকে যদি আমার কেউ উদ্ধার করতে পারে তাহলে তা একমাত্র তিনিই পারবেন, এছাড়া আর কেউ পারবে না। আমি বড়ই সমস্যার মধ্যে পড়েছি। আপনি আপনি তার একটিবারের জন্য ডাইকে দেন। আমি সে তারানাথ চক্রবর্তী তথা তারানাথ তান্ত্রিক। তুমি বহুদূর থেকে যার সন্ধানে এখানে এসেছো সেই ব্যক্তি হলাম আমি। যুবক যেন কিছুতেই ভাবতে পারিনি যে আমি তারানাথ চক্রবর্তী হতে পারি বলে। আমার কথা শুনে সে ভীষণ রকম অবাক হয়ে গেল। তার বিস্ময়ের অন্ত আর রইল না। বিস্ফারিত নয়নে বেশ কিছুটা সময় আমার দিকে তাকিয়ে থেকে সম্বিত ফিরে আসতেই দুই হাত জড়ো করে সে বলল, আমায় মার্জনা করবেন চক্রবর্তী মশাই। আমি আমি আপনারে চিনতে পারিনি। আসলে আমি একেবারেই ধারণা করতে পারিনি যে আপনি তারানাথ চক্রবর্তী হইতে পারেন। আমারে ক্ষমা করবেন। তুমি আমার কাছে এভাবে করজোরে মার্জনা চাইছো কেন? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। ক্ষমা চাওয়ার মতন কোনো কাজ তো তুমি করোনি। দুটি সম্পূর্ণ অপরিচিত ব্যক্তি যে একে অপরকে প্রথম দেখায় চিনতে পারবে না সেটা তো স্বাভাবিক, তেমনটাই তো হওয়া উচিত। সুতরাং এক্ষেত্রেও অতীব সাধারণ স্বাভাবিক একটি ঘটনায় ঘটেছে, তার জন্য তোমায় মার্জনা চাইতে হবে না। আমি বেশ বুঝতে পারছি তুমি কোনো একটা সমস্যার মধ্যেই পড়েছো। সমস্যায় না পড়লে কেউ আমার কাছে আসে না। তুমি আগে ঘরের মধ্যে ঢোকো, বাইরে হয়ে দাঁড়িয়ে থেকো না, একটু ঠান্ডা জল খাও। তোমাকে দেখে বড় তৃষ্ণার্ত আর ক্লান্ত বলেই মনে হচ্ছে। কিছুটা স্বাভাবিক হও, তারপর না হয় তোমার সব কথার আমি শুনবো, সমস্যা শুনবো। আমার কথা শুনে সেই যুবকের মুখমণ্ডল জুড়ে এই এতক্ষণে এবার একটু গাম্ভীর্য ভাব কাটল।
আমার কথা শুনে তার বুকের মধ্যে চেপে বসে থাকা একটি ভারী পাথর যেন ধীরে ধীরে নেমে গেল। আমার কথা শুনে যুবক সদরের চৌকাঠ পেরিয়ে ঘরের ভেতর ঢুকে এলো। আমি পুনরায় দরজা বন্ধ করে দিলাম। দাওয়ার ওপর চাটাই বিছিয়ে তাকে বসতে বললাম। আমি ঘরের ভেতর থেকে একটি ঘটি ঠান্ডা জল আর বেশ কিছু গুড়ের বাতাস এনে তার হাতে দিয়ে তা খাবারের জন্য চোখের ইশারা করলাম। যুবক দুটি বাতাসা মুখে ভরে ঘটির সবটুকু জল ঢক ঢক করে গলাধকরণ করল। চোয়াল বেয়ে গড়িয়ে আসা সরু জলের ধারা হালকা হাতে মুছে শেষ তাকালো আমার দিকে। বুঝতে পারলাম আমাকে তার সমস্যার কথা না বলা পর্যন্ত সে কিছুতেই শান্ত হতে পারছে না। আমি তার উদ্দেশ্যে বললাম, এবার বলো বাবা, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? কোত্থেকে এসেছো তুমি? আগে শকতমশাই, আমার নাম বজ্রমোহন তালুকদার। আমার বাড়ি ময়নাপুর গ্রামে। আমার পরিবার বলতে রয়েছে আমার বৃদ্ধ মা, বাবা, স্ত্রী এবং এক পুত্র সন্তান। সুখে শান্তিতে ভালো মন্দ মিলিয়ে বেশ ভালোই দিনগুলো কেটে যাচ্ছিল। কিন্তু কিন্তু হঠাৎ করে ওই ওই নতুন বাড়িখানা কিনেই যত উপদ্রব আরম্ভ হলো আমাদের জীবনে। কি কুলক্ষণে যে ওই পুরনো বাড়িটা কিনতে গেলাম, সত্যি সে কথা ভাবলে নিজের গালে নিজেই থাপড় মারতে মন চাইছে। আজ আমার পরিবারের ওপর যে সাংঘাতিক বিপর্যয় নেমে এসেছে তার জন্য একমাত্র আমি নিজেই দায়ী। আমি যদি ওই রকম হঠকারী তার বসে অত অল্প দামে পুরনো বাড়িটা কিনে সপরিবারে সেখানে বসবাস করতে না যেতাম, তাহলে হয়তো আজ এই দিনটা আমার দেখতে হতো নি। ব্রজমোহন, তুমি তো আমার সমস্যার কথা সম্পূর্ণভাবে খোলসা করে বলো। আমার কাছে কোনো কিছু এড়িয়ে যাওয়ার চিন্তা ভাবনা করো না। আমি কিন্তু তাহলে তোমার সমস্যার সমাধান করতে পারবো না। আমার পক্ষে একেবারেই তো সম্ভব হবে না। না না চক্রবর্তী, আমি আপনার কাছ থেকে কোনো কিছু গোপন করব না। তাছাড়াও গোপন করার মতো কিছু নেই। তাহলে শুনুন, আমি প্রথম থেকেই আপনাকে সবটা আগা গোড়া খোলসাভাবে বর্ণনা করছি। বেশ কিছুদিন পূর্বে আমি একটা ভালো কাজ পাই আমাদের গ্রাম থেকে বাইরে শহরের মধ্যে। তবে রোজ রোজ গ্রাম থেকে শহর আবার শহর থেকে গ্রামে যাতায়াত করা আমার পক্ষে খুবই কষ্টকর এক বিষয় হয়ে দাঁড়িয়েছিল। অথচ কাজটাও এত ভালো ছিল যে কিছুতেই আমি সেই সুযোগ নষ্ট করতে চাইনি ঠাকুর মশাই। এই যুগে সেই চাকরি আমার একেবারেই হাতছাড়া করতে চাইনি। গোটা সংসারটাই নির্ভর করে আমার একার উপর। তাই মাথার মধ্যে এক বিপুল পরিমাণ অর্থনৈতিক চাপ থেকেই যায় প্রতি মাসে। হাতের লক্ষ্মী পায়ে ঠেলা উচিত হবে না, এই বুঝে আমি সিদ্ধান্ত নিলাম শহরের কোনো ভাড়া বাড়িতে আমি আমার পরিবার নিয়ে থাকব। শহরে তো খোঁজ করলে এরকম ভাড়া বাড়ি পাওয়াই যায়, সেখানে মাসিক কিছু অর্থের বিনিময়ে থাকাও যায়। আমি এবার একটু খোঁজ নিতে লাগলাম। হঠাৎ করেই আমার সন্ধান এলো এখন পুরনো বাড়ি। তবে ভাড়া হিসেবে নয় সেই বাড়ির মালিক নাকি ওই পুরনো বাড়ি একেবারে বিক্রি করে দিতে চায়। তবে আপনি বললে বিশ্বাস করবেন নি চক্রবর্তী মশাই, এত কম দামে একটা আস্ত দুতলা বাড়ি যে কেউ কিভাবে বিক্রি করে দিতে পারি তা আমি ভেবে পেলুম না। বাড়ির ঠিকানা জেনে সরাসরি শশককে গিয়ে দেখলুম, সত্যি একটা বিশাল বড় বাড়ি। একেবারে বলতে গেলে জলের দামে বিক্রয় করে দিতে চাইছে সেই বাড়ির মালিক। খুশিতে একেবারে আত্মহারা হয়ে পড়লুম। নিজের কাছে যতটুকু সঞ্চিত অর্থ ছিল তা দিয়ে আর বাড়ি থেকেও কিছু সাহায্য নিয়ে সেই বাড়িটা আমি কিনে নিলাম। বাড়িটা আমাকে বিক্রি করে দিয়েই সেই বাড়ির মালিক কোথায় যেন চলে গেল দেশ ছেড়ে। তখন বুঝতে পারিনি ঠিক কি বড় ভুলটাই না আমি করলাম। তবে তবে যখন থেকে ওই বাড়িতে আমরা থাকা শুরু করলাম না, তখন থেকেই আমার এই কথা উপলব্ধি হলো, হারে হারে গ্রাম থেকে
আমি আমার গোটা পরিবার নিয়ে শহরে এলুম সেই বাড়িতে বসবাস করার জন্যে। কিন্তু হায়, তখন কি আর জানতুম যে আমাদের কপালে ঠিক কি সাংঘাতিক বিভীষিকা লেখা আছে। সে বাড়িতে এসে আমরা একটি রাতও শান্তিতে সঠিকভাবে ঘুমাতে পারি না। সব সময় যেন আতঙ্কে থাকি। মনের মধ্যে দুরু দুরু ভয় কাজ করে। মনে হয় এই বুঝি সে এসে উপস্থিত হবে, আমাদের সামনে দেখা দেবে তার নিজের ভয়ানক আর হিম করা কুৎসিত রূপ নিয়ে। শেষের কথাগুলো বলতে বলতে ব্রজমোহনের গলা বারবার কেঁপে উঠছিল। আমি দেখছিলাম যে সে সীমাহীন ভয়ে যেন ঠক ঠক করে কাঁপছিল। আমি তার উদ্দেশ্যে প্রশ্ন করলাম, তুমি কার কথা বলছো বজ্রমোহন? কে তোমার অন্ধকারে তোমাদের সামনে তার ভয়ঙ্কর হাড় হিম করা কুৎসিত রূপ নিয়ে হাজির হয়? তোমার কি ওই বাড়িতে অস্বাভাবিক অতিলৌকিক কোনো কিছু দেখেছো? চক্রবর্তী মশাই, আমরা যা দেখিছি বা যা প্রত্যক্ষ করেছি এই কয়েক রাতে, তা জীবনে কখনো কোনো দিন শত চেষ্টা করেও ভুলতে পারবো না। মৃত্যু পর্যন্ত আমাদের স্মৃতিতে সাক্ষাৎ কালো অভিশাপের মতো থেকে যাবে এই রাতগুলো, এই রাতের প্রত্যেকটা ঘটনার কথা। সেই বিশাল পুরনো বড় দোতলা বাড়ির মধ্যে রাতের অন্ধকারে মাঝে মধ্যেই ঘোরাফেরা করতে দেখা যায় এক অদ্ভুত দর্শন, এক ছায়া মূর্তিকে। সেই ছায়া মানবী, তবে সে আসলে কে, কোথা থেকে আসে, রাতের অন্ধকার ফুরিয়ে গেলে কোথায় ফিরে যায়, এই সমস্ত কিছু আমার জানি না, কেউই জানি না। তবে তাকে দেখে এটুকু পরিষ্কার বুঝতে পারি যে সে আর যাই হোক না কেন, মোটেই রক্ত মাংসে গড়া কোনো জীবিত নারী হতে পারে না। সেই রমণীর মাথার সামনের দিকটা কলসির মতো প্রকাণ্ড বড়, তার মাথার এক একটি চুল যেন এক একটি বিষাক্ত কেউটে সাপের বাচ্চা। দুই চোখের মধ্যে কালো অক্ষি কোটর থেকে হলুদ আলোর উজ্জ্বল আভা ঠিকরে বাইরে বেরিয়ে আসে। সেই চোখের মধ্যে বুঝি মনি বলে কিছুই নেই। লম্বাটে নাক, অসংখ্য তীক্ষ্ণ দাঁতে ভরা মুখগহ্বর, সরু লিকলিকে তার হাত পা, পরনে একখানা লাল পাড় সাদা শাড়ি, তবে গায়ের রং এক্কেরে ঘন সবুজ, পুরোপুরি শ্যাওলার মতো। সেই রমণী ওই দোতলা বাড়ির মধ্যে এসে বাতাসের বুক থেকে লম্বা ভাবে ঘ্রাণ নিয়ে কিসের যেন গন্ধ নেওয়ার চেষ্টা করে। আমরা সারা রাত সীমাহীন ভয় ঠক করে কাঁপি। ঘরের দরজা জানালা বন্ধ করি, চুপচাপ নিঃশব্দে বসে থাকি প্রাণ বাঁচানোর তাগিদে। ঘরের ভেতর বসে থাকলেও বুঝতে পারি সে বাইরে চলাফেরা করছে। হ্যাঁ, তার হাঁটার শব্দ শুনতে পাই, দাপাদাপি করছে, এবং বাতাসের মধ্যে সেই গন্ধটা নেওয়ার চেষ্টা করছে। তা হলো আমাদের হঠাৎ জল জ্যান্ত মানুষের গায়ের গন্ধ। এখন বুঝি এমনই এক রাতে হয়তো সে তরতাজা উষ্ণ রক্তের লোভে আঘাত হানতে শুরু করবে দরজার ওপর, আর তার আঘাতে সেই পুরনো আমলের কাঠের দরজা হুড়মুড় করে ভেঙে পড়বে। আমরা তার শিকারে পরিণত হব। এরকম ভয়াবহ সাংঘাতিক ঘটনা প্রত্যক্ষ করার পর আমি আমার পরিবারের মানুষদের বলেছিলাম যে এইভাবে ঝুঁকি নিয়ে তাদের ওখানে থাকাটা একেবারে উচিত কাজ নয়। কিন্তু আমার পরিবারের কেউই আমারে সেরি চলে যাওয়ার কথা বিন্দুমাত্র ভাবেনি। তারা বলিছে বাঁচতে হলে নাকি একসাথেই বাঁচবে, আর মরতে হলে একসাথেই মরবে। এইভাবে বিপদের মুখোমুখি আমাকে একলা ফেলে রেখে কিছুতেই তারা গাঁয়ে ফিরে যাবেনি। আপনি বলুন চক্রবর্তী মশাই, জীবনের সবটুকু সঞ্চিত অর্থের বিনিময়
ওই দোতলা বাড়িটি আমি কিনেছি। ওই বাড়িটিকে এত সহজে তো সেভাবে ছেড়ে চলেও আসতে পারি না। এ সকল বিষয় নিয়ে বড় দোটানার মধ্যে রয়েছি। বড় কষ্টের সাথে অত্যন্ত ভয়ের দিন যাপন করছি আমরা প্রত্যেকে। আমি আমি আমার এক পরিচিত বন্ধুর মুখ থেকে আপনার বিষয়ে অনেক খবর জানতে পেরে এক মুহূর্ত সময় নষ্ট না করে তড়িঘড়ি ছুটে এলাম আপনার কাছে। এখন এখন আপনি আমার একমাত্র অন্তিম ভরসা। কি বলছো ব্রজমোহন? এ যে বড় সাংঘাতিক বিষয়। হ্যাঁ চক্রবর্তী মশাই, সাংঘাতিক বলে সাংঘাতিক, একেবারে যাকে বলে শিয়রে সমন। তাই জন্যই তো আজ সমস্ত কাজ ফেলি রেখে আপনার কাছে ছুটে এসেছি, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার আশা নিয়ে, ভরসা নিয়ে। আমি জানি আপনি আপনি পারবেন এই সমস্ত কিছু বিনাশ করতে। আমার সে আর কেউ নেই, বড়ই ভয়ে দিন কাটছে আমার। আচ্ছা বেশ, ঠিক আছে, তুমি বসো, আমি একবার চট করে ঘরের ভেতর থেকে ঘুরে আসি। আমার কিছু অত্যন্ত প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র ঝোলার ভেতরে ভরে নিয়ে এবং পরিবারের সকলকে বিদায়ের কথা জানিয়ে দ্রুত ফিরে আসছি। তারপর না হয় একসাথে রওনা দেওয়া যাবে। গোটা বিষয়টা আসলে ঠিক কী কী ঘটছে তা আমাকে একবার নিজের চোখে দেখতে হবে। যতক্ষণ না আমি সচক্ষে প্রত্যক্ষ করছি ততক্ষণ আমি সঠিকভাবে বুঝে উঠতে পারবো না যে আসলে কোন অপশক্তির আগমন ঘটেছে তোমাদের কেনা ওই পুরনো বাড়ির মধ্যে। এই অপশক্তি আসলে কে, তাকে কিভাবে ধ্বংস করা যায়, এ সমস্ত বিষয়। আপনাকে আপনাকে যে কি বলি ধন্যবাদ জানাবো চক্রবর্তী মশাই, তা বুঝতে পারছি না। সত্যি আপনি যে আমার কথা শুনি এবং পরিস্থিতির গুরুত্ব বুঝে সেখানে যেতে রাজি হয়েছেন, এতে আমি অত্যন্ত খুশি হয়েছি। মানুষের মুখ থেকে আপনার সম্পর্কে যা শুনেছিলাম সে সকল কথা একেবারেই মিথ্যে নয়, তা আপনার ব্যবহার দেখি বিলক্ষণ বুঝতে পারছি, আমি বিলক্ষণ বুঝতে পারছি। আরে ব্রজমোহন, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি যা করছি সেটা করা আমার দায়িত্ব, আমার কর্তব্য। আমি আমার সেই কর্তব্যটুকুই পালন করার চেষ্টা করছি। যে কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদের কথা শুনলে তাকে সাহায্য করাটাই হলো আমার কাজ। কোনো নিরীহ নিরাপরাধ বিপদগ্রস্ত মানুষের বিপদের কথা শোনার পরেও আমি যে একেবারে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকতে পারি না। এক টানা এতক্ষণ গল্প বলার পর ঠাকুরমশাই এবার একটু থামলেন। তক্তপোষের ওপরে রাখা পাসিং শো সিগারেটের প্যাকেট তুলে নিয়ে তার মধ্যে থেকে একটি সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে পুনরায় সুখ টান দিতে আরম্ভ করলেন তিনি। বাইরের পরিবেশ জুড়ে ততক্ষণে ঘনিয়ে এসেছে কালো অন্ধকার। যদিও এখন স্বাভাবিক নিয়মে এত বিপুল পরিমাণ আঁধার ঘনিয়ে আসার সময় নয়, কিন্তু তা সত্ত্বেও এই প্রাকৃতিক দুর্যোগের কারণে পরিবেশ জুড়ে জমাট বাঁধা অন্ধকার নেমে এসেছে। মুষলধারে বৃষ্টির সাথে বইছে দমকা হাওয়া। সেই হাওয়ার মধ্যে শীতলতার মাত্রা এতটাই বেশি যে আমাদের গায়ের প্রতিটা লোমকূপ খাড়া হয়ে যাচ্ছে আপনা হতেই। চারি এসে একখানি ছোট্ট টিমটিমে লণ্ঠন রেখে গেল আমাদের তক্তপোষ থেকে কিছুটা দূরত্বে। সেই লণ্ঠনের মধ্যে জ্বলতে থাকা হলদেটে অনুজ্জ্বল ঘোলাটে আলো এসে পড়ল আমাদের মুখমণ্ডলে। ফলে এক অদ্ভুত আলো আঁধারের আঁকিবুকির সৃষ্টি হলো সমগ্র পরিবেশ জুড়ে। ঠাকুরমশাইয়ের ঘরের ভেতর কেমন যেন একটা আদিভৌতিক রহস্যময় পরিবেশের সূচনা হলো। এইরকম ভুতুড়ে পরিবেশ একেবারে উপযুক্ত হাড় হিম করা ভয়ের গল্প শোনার জন্য। রুনু রুনু শব্দে নূপুর বাজিয়ে ঠাকুরমশাইয়ের ছোট্ট মেয়ে চারি রান্নাঘরের বাইরে বেরিয়ে এসে সোজা এগিয়ে এলো আমাদের দিকে। বলল, এই নিন কাকাবাবু, আপনাদের জন্য একটু গরম চা আর ফুলুরি আনলাম। আরে বাহ চারিমা, এরকম ঠান্ডা বৃষ্টি ভেজা সন্ধ্যায় গরম চা সাথে আবার ফুলুরি, বিষয়টা একেবারে জমে যাবে। সত্যি তোমার জবাব নেই। কিশোরীর কথা শুনে চারি মৃদু হেসে বলল, ঠিক আছে কাকাবাবু, আপনারা খান,
যদি কিছুর প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আমাকে অবশ্যই ডাকবেন। আমি রান্নাঘরে গেলাম হাতের বাদবাকি কাজ শেষ করার জন্য। হ্যাঁ হ্যাঁ চারিমা, ডাকবো, অবশ্যই ডাকবো, তুমি কোনো চিন্তা করো না। একেবারে নির্লজ্জের মতো কথাগুলো বলল কিশোরী। কিশোরীর দিকে আমি একবার কটমট দৃষ্টিতে তাকালাম। আমার চোখের চাউনি দেখে সে মুখে কলুপ আটতে বাধ্য হলো। চারি মুচকি হেসে পা বাড়ালো রান্নাঘরের দিকে। এক পেয়ালা চা ঠাকুরমশাইয়ের দিকে বাড়িয়ে দিয়ে একটা দিলাম কিশোরীকে এবং অপরটা আমি নিজে নিলাম। চায়ের উষ্ণ ধুমায়িত পেয়ালায় সামান্য ফুঁ দিয়ে তাতে লম্বা চুমুক বসালাম। সিগারেট খাওয়া শেষ হলে ঠাকুরমশাই সিগারেটের ফিল্টারটুকু গুজে দিলেন ছাইদানির মধ্যে। পুনরায় তিনি বলতে আরম্ভ করলেন গল্পের পরবর্তী অংশ। খোকা, খোকা, তুই ফিরে এসেছিস, খুব ভালো হয়েছে। তাড়াতাড়ি আয় বাবা, তাড়াতাড়ি আয়, দেখ না কি সাংঘাতিক বিপদটাই না ঘটেছে। আমি আর ব্রজমোহন যখন সেখানে গিয়ে উপস্থিত হলাম তখন রীতিমতো সন্ধ্যার অন্ধকার নামতে শুরু করেছে। আমাকে সে যেখানে নিয়ে গেল সেই পরিবেশটার মধ্যে আমি গিয়ে উপস্থিত হতেই বুঝতে পারলাম যে সমগ্র জায়গাটা এক ভয়ানক রকমের সাংঘাতিক অশুভ শক্তির প্রভাবে প্রভাবিত হয়ে রয়েছে। একটি বিশাল বড় দোতলা বাড়ি এবং সেই দোতলা বাড়িটিকে ঘিরে রয়েছে অসংখ্য অগণিত বাঁশ গাছ। বাড়িটির চারপাশ থেকে ঘন বাঁশ গাছের ঝাড় যেন সবেমাত্র সর্বদা এক অশুভ ছায়া বিতরণ করছে সেই অট্টালিকাটিকে। সেই স্থানের মধ্যে উপস্থিত হতেই আমার নাকে একটি বিশ্রী কটু গন্ধ এসে ঠেকল। গন্ধটা খুবই তীব্র না হলেও খুব একটা বাজে আঁশটে জাতীয় একটা গন্ধ। আমার মাথাটা কেমন যেন ভার হয়ে গেল। বুকের মধ্যে সহসা বেজে উঠল বিপদের ঘণ্টা। তোমরা তো জানোই যে আমি যে কোনো বিপদের আগাম পূর্বাভাস পাই। এবারও ঠিক তেমনটাই পেলাম। ব্রজমোহনের দেখানো পথ অনুসরণ করে সেই অন্ধকারাচ্ছন্ন সরু পায়ে হাঁটা রাস্তা ধরে আমি এগিয়ে চলেছিলাম। হঠাৎ করে ব্রজমোহনকে দেখতে পেয়ে সেই বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেন এক বয়স্ক বৃদ্ধা মহিলা। ভারী উদ্বিগ্নের সাথে কথাগুলো বললেন তিনি। আমি বুঝতে পারলাম ইনি ব্রজমোহনের মা। মায়ের মুখ থেকে এই খবর পেয়ে মুহূর্তের মধ্যে ব্রজমোহনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার পায়ের তলার মাটি ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠল। সে ভীষণ উত্তেজনার সাথে এক প্রকার উচ্চ কণ্ঠে বলল, কি হয়েছে মা, কি হয়েছে? তুমি তুমি এরকম করছো কেন? কোনো বিপদের কথা? কি বিপদ হয়েছে? নতুন করে আবার কি হলো? খোকা, তুই তাড়াতাড়ি ঘরে চল। বৌমা ছাদে গিয়েছিল জামা কাপড় আনতে, সেখান থেকে কি যেন একটা দেখে দরপর করে নিচে নামতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গেছে। একেবারে সে রক্তারক্তি কাণ্ড। সে কি? এসব তুমি কি বলছো মা? চলো চলো, তাড়াতাড়ি চলো। সকতি মশাই, আপনি আসুন, আমি এগিয়ে গেলাম। সে বিশাল বড় অট্টালিকার মধ্যে প্রবেশ করে একটি কক্ষের মধ্যে এসে আমি উপস্থিত হতেই দেখলাম সেখানে বিছানার মধ্যে শুয়ে রয়েছে এক স্বল্প বয়সী বিবাহিতা যুবতী নারী, অর্থাৎ ব্রজমোহনের স্ত্রী। জ্ঞান হারিয়ে অচৈতন্য হয়ে সে বিছানার মধ্যে শুয়েছিল। মাথায় তার সাদা কাপড় বাঁধা, কপাল কিছুটা ফেটে গিয়েছে। ব্রজমোহন ব্যাকুল হয়ে স্থির পায়ে বিছানার মধ্যে বসে তার চোখে মুখে ঠান্ডা জলের ছিঁটে দিতে দিতে বলল, পূর্ণিমা, পূর্ণিমা, চোখের পাতা খোলো, একটিবার চোখের পাতা খোলো। দেখো দেখো, আমি ফিরে এসেছি। দেখো আমি কারে নিয়ে এসেছি। দেখো আমাদের আর কোনো বিপদ থাকবে না। একটিবার চোখের পাতা খোলো। এভাবে বহুক্ষণ ধরে নানান প্রচেষ্টা করার পর ব্রজমোহনের স্ত্রী পূর্ণিমার জ্ঞান ফিরে এলো। ধীরে ধীরে চোখের পাতা খুলে সে তাকালো সামনের দিকে। কোনোইতে ভর দিয়ে হাত সহ অবস্থায় বিছানার মধ্যে উঠে বসতেই যাচ্ছিল ব্রজমোহন তাকে বাধা দিয়ে বলল, না না, তুমি একদম এই অসুস্থ শরীর নিয়ে উঠে বসতে যেওনি। পূর্ণিমা, তুমি তুমি ঠিক আছো তো? তোমার কি কোথাও কোনো কষ্ট হচ্ছে? আমি কি চিকিৎসা ডেকে আনবো? পূর্ণিমা বহু কষ্টে ভাঙা ভাঙা গলায় উত্তর দিল, না না, আমি এখন অনেকটা সুস্থ আছি।
কিন্তু এই রাত বিরেতে তোমাকে আর বাইরে যেতে হবে না। তুমি তুমি সুস্থ আছো তো পূর্ণিমা? আচ্ছা, তুমি ছাদে উঠেছিলে কেন বলো দি? এমন সন্ধ্যার সময় কেন ছাদে উঠেছিলে? আমি যে তোমাদের বারবার বই বই করে বলেছি একটু সাবধানে থাকবে, একটু চোখ কান খোলা রাখবে, ছেলেটার প্রতি সবসময় নজর দেবে। তোমরা তোমরা বড় মানুষেরা যদি এরকম বোকার মতো কাজ করো তাহলে আমি আর একা কতদিন কত দিক সামলাবো বলো দেখি। আসলে ছাদে যে জামা কাপড়গুলো মেলা ছিল সে কথা আমার একেবারে মনে ছিল না। হঠাৎ করে মনে পড়লো, তাই ভাবলাম রাতে যদি বৃষ্টি নামে সেগুলো সব ভিজে যাবে, তাই একবার চট করে নিয়ে আসতে গিয়েছিলাম। কিন্তু ছাদে গিয়ে যা দেখলাম তাতে আমার দৌড়ে পালিয়ে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। এই ঘটনার কথা ভাবলে এখনো আমার সারা শরীর জুড়ে শিহরণ বইছে, বুকের ভেতরটা ধরাস ধরাস করে লাফাচ্ছে। কেন পূর্ণিমা, তুই ছাদের মধ্যে গিয়ে কি এমন দৃশ্য দেখলে যার কারণে তোমার ওই রকম অবস্থা হলো? পালিয়ে আসা ছাড়া কোনো উপায় ছিল না তোমার? কি দেখলে তুমি? ছাদের মধ্যে গিয়ে দাঁড়াতেই একটা বাজে বিশ্রী পচা ঝাঁঝালো গন্ধ যেন আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। তখন রীতিমতো বেশ অন্ধকার নেমে এসেছে। চিলেকোঠার ঘর পেরিয়ে ছাদের কোণের দিকে দৃষ্টি দিতেই আমি দেখলাম বাঁশ গাছের মধ্যে সরু পাতার অন্তরালে উল্টো হয়ে ঝুলে আছে হুবহু মানুষের মতো দেখতে সবজেটে কি যেন একটা জীব। তোমরা বিশ্বাস করো আমার কথা, আমি সত্যি নিজের চোখে যাকে বলে সচক্ষে দেখেছি। আমার চোখের ভুল কিংবা মনের ভুল ছিল না, সত্যি বাঁশ গাছের মধ্যে কিছু একটা উল্টো হয়ে ঝুলেছিল। তার অঙ্গে ছিল সাদা শাড়ি, তবে ওই দুই চোখ টকটকে হলদেটে লাল আলো। সে আসলে কে ছিল তা আমি জানি না, তবে ও আমাকে দেখে যেন বিকৃতভাবে খিলখিল করে হেসে উঠল। আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে আমি তড়িঘড়ি ছাদ থেকে নামছিলাম। আচমকা অসাবধানতা বশত পা হড়কে গিয়ে পড়ে গিয়ে এই বিপত্তি ঘটে। পূর্ণিমার মুখ থেকে বিবরণ শুনে ভয়ার্থ দৃষ্টিতে ব্রজমোহন তাকালো আমার দিকে। আমি সেখানে উপস্থিত প্রত্যেকের উদ্দেশ্যেই বললাম, নমস্কার, আমি তারানাথ চক্রবর্তী, তবে সাধারণ মানুষ আমায় তারানাথ তান্ত্রিক বলেই ডাকে। আমি অল্প স্বল্প কিছু জ্যোতিষবিদ্যা আর টুকিটাকি কিছু তন্ত্রমন্ত্র জানি, যা দিয়ে চেষ্টা করি যে কোনো আধিভৌতিক বিপদগ্রস্ত মানুষদের বিপদ থেকে উদ্ধার করতে। আপনাদের পুত্র ব্রজমোহন আজ আমার বাড়িতে গিয়েছিল। আমি তার মুখ থেকে সবটাই শুনেছি এবং আপনাদের বাড়ির চৌহদ্দির মধ্যে প্রবেশ করতেই কিন্তু আমি বুঝতে পেরেছি যে এখানে সাংঘাতিক কোনো অশুভ শক্তির প্রভাব রয়েছে। আপনাদের পুত্রবধূর মুখ থেকে যে বর্ণনা আমি শুনলাম তাতে আমার সেই ধারণা আরও বেশি পরিষ্কার হলো। আমি আপনাদের প্রত্যেকের জন্য একটি করে রক্ষা কবচ দিচ্ছি। এই রক্ষা কবচগুলি আপনারা আপনাদের হাতে বেঁধে রাখুন। এই রক্ষা কবচ কোনো সাধারণ কবচ নয়, এগুলি অত্যন্ত শক্তিশালী দৈব শক্তি সম্পন্ন কবচ। এই কবচ আপনাদের দেহে থাকলে কোনো রকমের অপশক্তি আপনাদের ক্ষতি করতে পারবে না। এই বলে আমি আমার লাল শালুর ছোলার ভেতর থেকে বার করে আনলাম বেশ কয়েকটি বড় বড় আকার বিশিষ্ট ধাতব কবচ। এই কবচগুলি লাল সুতোর সাথে বেঁধে তাদের ধারণ করতে বললাম। পরিবারের সকলে অত্যন্ত ভক্তির সাথে সেই কবচগুলি নিজের দেহে ধারণ করল। ব্রজমোহন সকলের উদ্দেশ্যে বলল, বাড়ি আসার পর থেকেই যা ঘটিছে তা শুনে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কথায় কথায় চক্রবর্তী মশাইয়ের সাথে তোমাদের কাউকে আলাপ করে দিতে পারিনি। তোমরা তো প্রত্যেকেই ইতিমধ্যে তার পরিচয় জেনে গেছো। মানুষের মুখ থেকে চক্রবর্তী মশাই তথা তারানাথ তান্ত্রিক সম্পর্কে অনেকে অনেক রকম কথা বলে এবং সেই শুনে আজ আমি গিয়েছিলাম তার গৃহে। চক্রবর্তী মশাইকে আমাদের পরিবারের বিপদের কথা বলতেই তিনি রাজি হয়ে যান আমাদের সাহায্য করার জন্যে। তাই তো আজ চক্রবর্তী মশাই আমাদের সাথে এসে উপস্থিত হয়েছেন আমাদের গৃহে। আমি ব্রজমোহনের মা, তুমি বয়সে আমার সন্তান সমতুল্য বাবা, তাই আমি তোমাকে তুমি করেই বলছি। আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি বাবা, তুমি যাতে অনেক বড় হও, জীবনে প্রচুর সফলতা অর্জন করো, আর এভাবেই আরো আরো মানুষের মঙ্গল করতে পারো। দেখুন, আমি আপনাদের কাছ থেকে বিন্দুমাত্র সত্য গোপন করতে চাই না, আসল সত্যিটাই বলছি। আমি আপনাদের বাড়িতে প্রবেশ করার কিছু মুহূর্ত আগেই বুঝতে পেরে গিয়েছি যে
এখানে সাংঘাতিক রকমের কোনো একটা অশুভ শক্তি প্রস্তুত হয়েছে। আর তবে সেই অশুভ শক্তি আসলে কি তা এখনই আমি বলতে পারবো না। আচ্ছা, আপনি আমাকে এক ঘটি পরিষ্কার জল এনে দিতে পারবেন? আমি ভালো করে আপনাদের গোটা ঘরটা একটু মন্ত্র দ্বারা বন্ধন করে রাখি। হ্যাঁ হ্যাঁ বাবা, কেন পারবো না। তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি তোমায় এক ঘটি জল এনে দিচ্ছি। এই কথা বলে ব্রজমোহনের মা কক্ষের বাইরে বেরিয়ে গিয়ে স্বল্প কিছুটা সময়ের মধ্যেই ফিরে এলেন। পরিষ্কার স্বচ্ছ কিছু জল পূর্ণ ঘটি ছিল তার হাতে। আমি সেই ঘটিখানা ডান হাতে ধরে তা বেশ কিছুটা মুখের কাছে তুলে ধরলাম। তারপর বের বের করে এক গোপন মন্ত্র পাঠ করে সেই মন্ত্রভূত জলের মধ্যে আমরা অল্প ডুবিয়ে তা ভালোভাবে ছিটিয়ে দিতে লাগলাম গোটা বাড়ির আনাচে কানাচে, যাতে এখানে যে অমঙ্গলজনক অপশক্তি উপস্থিত থাকুক না কেন সে কিছুতেই বাড়ির অন্দরমহলে প্রবেশ করতে পারবে না। পরিবারের প্রতিটি সদস্যের সাথে আমার বহু কথাবার্তা হলো। তাদের কথা শুনে যা বুঝতে পারলাম, সকলে ভীষণ রকমের ভয় পেয়েছে এবং একটা আতঙ্কের মধ্যে দিয়ে প্রতিটা মানুষ দিন যাপন করছে। রাতে যত সামান্য কিছু খাবার খেয়ে আমি আমার জন্য নির্ধারিত একটি কক্ষের মধ্যে শুতে এলাম, কিন্তু আমার দুই চোখের পাতা জুড়ে কিছুতেই ঘুম এলো না। সারাদিনের অক্লান্ত পরিশ্রম আর যাত্রাপথের ধকলে এই কারণে শরীর বেশ ক্লান্ত থাকার পরও চোখ জুড়ে শান্তির ঘুম কিছুতেই নামল না। মানুষের গলার মধ্যে মাছের কাঁটা আটকালে ঠিক সেরকম খচখচ করে, আমার মনের মধ্যেও ঠিক সেরকমই খচকানের সৃষ্টি হয়েছিল। বারে বারে মনে হচ্ছিল আজকের এই রাত কিছু না কিছু অঘটনের সাক্ষী হয়ে থাকবে। যে কোনোভাবেই হোক আমাকে সে বিপদ ঠেকাতে হবে। ব্রজমোহনদের বাড়িতে উপস্থিত থাকার পরেও যদি কোনো বিপদ আপদ ঘটে, তাহলে আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারবো না। অস্থিরভাবে আমি পায়চারি করতে আরম্ভ করলাম। উত্তরের খোলা জানালা দিয়ে কনকনে ঠান্ডা বাতাস বারবার ঢুকে আসতে লাগলো এই কক্ষের ভিতরে। বাতাসের মধ্যে মিশে থাকা শীতলার পরিমাণ এতটাই বেশি ছিল যে বোঝা যাচ্ছিল কোথাও নির্ঘাত বৃষ্টি হচ্ছে। সেই কারণে এরকম ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে তিমিরাচ্ছন্ন প্রকৃতি জুড়ে। এতক্ষণ ধরে চুপচাপ গল্প শোনার পর কিশোরী এবার টান টান উত্তেজনার সাথে জিজ্ঞাসা করলো, এরপর এরপর কি হলো ঠাকুরমশাই? তারানাথ কিছুক্ষণ চুপ থেকে পুনরায় বলতে শুরু করলো। রাত্রি গভীর থেকে গভীরতর হলো। আমি এভাবেই বিচলিত অবস্থায় পায়চারি করছিলাম। আচমকা আমার নজর গেল উত্তরের জানালা দিয়ে বাইরের দিকে, আর তাতে আমি যা দেখলাম সেই দৃশ্য দেখে আমার বুক রীতিমতো কেঁপে উঠল। মনে হলো অদৃশ্য কেউ যেন আমার গায়ে এক বালতি বরফের কনকনে ঠান্ডা জল একেবারে ছুঁড়ে দিয়েছিল। বুঝি সেই কারণেই এরকম হাড়ে কাঁপুনি ধরানো ঠান্ডা লেগেছে আমার। এক মুহূর্ত দেরি না করে আমি দোতলার সেই ঘর থেকে সিঁড়ি ভেঙে নেমে এলাম নিচে। কোনো দিকে না তাকিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগালাম মূল ফটকের পানে, আর উচ্চকণ্ঠে চিৎকার করে বললাম, দাঁড়াও দাঁড়াও ব্রজমোহন, এভাবে তুমি বাইরে যেও না। বাইরে গেলে তোমার চরম বিপদ ঘটে যাবে। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? দাঁড়াও দাঁড়াও বলছি। অন্ধকারের মধ্যে কেমন যেন মোহগ্রস্তের মতন সোজা সামনের দিকে তাকিয়ে হনহনিয়ে হেঁটে সেই বাড়ির মূল ফটক পেরিয়ে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিল ব্রজমোহন, কিন্তু আমি সঠিক সময়ে গিয়ে তাকে আটকালাম। সাথে সাথেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল সে মাটির মধ্যে। আমার চিৎকার শুনে ততক্ষণে পরিবারের প্রত্যেকেই জেগে উঠেছে। সকলে নিজ নিজ কক্ষের বাইরে বেরিয়ে এসে অবাক হয়ে দেখল তাদের বাড়ির ছেলে এমন গভীর রাতে সমূহ বিপদের কথা যেন বাইরে বেরিয়ে যাচ্ছিল কাউকে কিছু না বলে। চোখে মুখে সামান্য জলের ছিটে দিতেই ধীরে ধীরে সংজ্ঞা ফিরে এলো তার। ব্রজমোহনের মা এক প্রকার প্রায় কান্না চেপে বলে উঠলেন, কি ব্যাপার রে ব্রজ, তুই এত রাতে ঘরের বাইরে বেরিয়েছিস কি জন্য? তুই বাইরের ওই বাঁশঝাড়ের দিকে কেন যাচ্ছিলিস রে? তুই কি জানিস না ওখানে কোন বিপদ ওত পেতে বসে আছে? সবটা জানার পরেও তুই এরকম কাজ কানা করতে পারলি? ভাগ্যিস তারানাথ সময় মতো তোকে আটকে ছিল।
তা না হলে এতক্ষণে যে কি কাণ্ডটা ঘটে যেত, হা ভগবান, তা স্বয়ং ঈশ্বরই জানেন। মায়ের কথা শুনে ব্রজমোহন ফ্যাল ফ্যাল করে তাকালো সকলের মুখ পানে। আমি ব্রজমোহনকে কিছুটা তুলে বললাম, আসলে ব্রজমোহন নিজের মধ্যে ছিল না। সে একেবারেই সজ্ঞানে এ কাজ করেনি। এই অপশক্তি যেহেতু বুঝতে পেরেছে যে এ বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না, তাই ছলনার দ্বারা ব্রজমোহনকে সম্মোহিত করে চেয়েছিল। বাইরে বের করতে হবে তাকে। মাথার ওপর ঈশ্বর রয়েছে, তাই তো আমি সঠিক সময়ে তাকে আটকাতে পেরেছি। এখন আর চিন্তার কোনো কারণ নেই। আপনারা ব্রজমোহনকে নিয়ে ঘরের ভেতরে যান, আমি একটিবার বাইরেটা থেকে ঘুরে আসি। সে কি বাবা, তুমি এমন রাতের বেলায় বাইরে যাবে? যদি কোনো বিপদ আপদ ঘটে যায় তখন কি হবে বলো দেখি? ব্রজমোহনের মা ভারী চিন্তিত কণ্ঠে কথাগুলো বললেন। আমি তার উদ্দেশ্য কোমল সুরে বললাম, আপনি দয়া করে আমাকে নিয়ে এত চিন্তা করবেন না। আমার কিচ্ছুটি হবে না। পরমেশ্বরের আশীর্বাদের হাত রয়েছে আমার মাথার ওপরে। কোনো অপশক্তি আমার সামান্যতম ক্ষতিও করতে পারবে না। আমি তোমাকে দেখে বেশ বুঝতে পারছি বাবা, তুমি আমাদের মতন মোটেও কোনো সাধারণ মানুষ নও গো। তোমার অনেক ক্ষমতা রয়েছে, কিন্তু তবুও একটু বিবেচনা করে দেখো, এই গভীর রাতে বাইরে বের হওয়াটা কি তোমার উচিত কাজ হবে? তুমি আমাদের এখানে সাহায্য করতে এসে নিজেই যদি কোনো বিপদে পড়ো তাহলে কি হবে বলো দেখি? আমরা যে সমাজে কাউকে মুখ দেখাতে পারবো না। আমি আবারও আপনাকে বলছি, আমাকে নিয়ে দয়া করে এত চিন্তা করবেন না। দেখুন, যে কাজ আমি করতে চলেছি সেটা আমার নিত্যদিনের করা একটি কাজ। এর মধ্যে নতুনত্ব বা ভয় পাওয়ার মতো কিছু নেই। প্রতিদিনই আমাকে কোনো না কোনো বিভীষিকার মুখোমুখি হতে হয়। অতীতে আমি এর থেকেও বেশি ভয়ানক অতিলৌকিক সমস্যার সমাধান আমি করেছি। যে কাজের জন্য আমাকে এখানে আনা হয়েছে সেই কাজটা যে আমায় সঠিকভাবে করতে হবে, আর এখানে আসলে কোনো অপশক্তি রয়েছে তা সঠিকভাবে বুঝতে না পারলে আমি যে কিছুতেই তাকে ধ্বংস করার উপায় বের করতে পারবো না। একমাত্র রাতের অন্ধকারে যে কোনো অপশক্তি জাগ্রত হয়, তাই আমাকে যদি তাকে প্রত্যক্ষ করতেই হয় তাহলে রাতের অন্ধকারে বাইরে বের হওয়া ছাড়া আর অন্য কোনো দ্বিতীয় উপায় নেই। এই কথা বলে আমি আমার পরমেশ্বর কাল ভৈরব এবং মধুসুন্দরী দেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে গাত্র বন্ধন করে বেরিয়ে এলাম বাইরে। বাইরের অন্ধকারে বেরিয়ে আসা মাত্রই আমি একটি অতীব বাজে আঁশটে গন্ধ আমার নাসাদ্রন্ধ্র হয়ে প্রবেশ করল দেহের অন্তরে। হাঁটতে হাঁটতে এসে আমি উপস্থিত হলাম সে বিশাল বড় ঘন বাঁশ ঝাড়ের নিকটে, আর তাতেই দেখা পেলাম সেই অশরীরী অপশক্তি সম্পন্ন যে রমণী বাঁশ গাছের মাথায় সবজেটে পাতার মধ্যে থেকে পা ঝুলিয়ে বসে আছে। সে মোটেও কোনো জীবন্ত নারী নয়, রক্তে মাংসে গড়া কোনো নারী হতেই পারে না। সে আদতেই লোকের মায়া ত্যাগ করে পরপারের বাসিন্দা হওয়া এক অতৃপ্ত আত্মা। পাতালের অন্ধকারে পাতালের গর্ভ থেকে যেন উঠে এসেছে সাক্ষাৎ পিশাচিনীর ন্যায়। বাঁশ গাছের চিকন পাতার ফাঁক দিয়ে চাঁদের মেয়ে চাঁদনি আলো এসে পড়েছে। তাতেই এক অদ্ভুত রূপলি আলো অন্ধকারের মায়াজাল সৃষ্টি হয়েছে। তার মাথার লম্বা লম্বা লকলকে চুলগুলি ছনছন করে বাতাসের সাথে উড়ছে। সিঁথি ভরা টকটকে লাল সিঁদুর দুই চোখে রক্ষী কোটর মনে বলে কিছু নিয়ে, কেবলমাত্র নরকের গনগনে আগুনের মতন উত্তাপময় এক আলো। তার গায়ের রং সম্পূর্ণ শ্যাওলার মতন সবুজ। শূন্য দুই হাতে মোটা মোটা শাখা পলা এবং আঙুলের অগ্রভাগে বিদ্যমান বাজ পাখির মতন বাঁকা কালো কুচকুচে নখ। সে নখ দেখলে যে কোনো সুস্থ মানুষের মুখের রক্ত একেবারে জল হয়ে যেতে বাধ্য। সে নখ এক নিমেষে একটি পূর্ণবয়স্ক মানুষের প্রাণ কেড়ে নেওয়ার পক্ষে একেবারে উপযুক্ত। অশরীরে আমায় দেখে খিলখিল করে হাসলো। তার সেই কদর্য কুৎসিত হাসির মধ্যে মিশেছিল এক ভীষণ রকমের তাচ্ছিল্য ভরা হাসি। আমি শতভাগ নিশ্চয়তার সাথে বলতে পারি যে সেই রাতে ওই স্থানে যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো তাহলে সে ওখানেই চিরকালের মতন হৃদযন্ত্র বিক্ষোভ
হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়তো। তবে আমি তারানাথ তান্ত্রিক এত সহজে ভয় পেয়ে কাবু হওয়ার মতন মানুষ আমি নই। আমি নিজের অতীত জীবনে বিভিন্ন হার হিম করা বিভীষিকার মুখোমুখি হয়েছি। নিজেকে আত্মরক্ষা করার উপায় আমার খুব ভালো করেই জানা আছে। সেই পন্থায় অবলম্বন করে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক অবস্থায় অশরীরীকে প্রত্যক্ষ করে ফিরে এলাম ব্রজমোহনের ঘরে। একটানা এতক্ষণ পর্যন্ত গল্প বলার পর ঠাকুর মশাই এবার কিছুটা সময় থামলেন। আমরা তার দুই চোখের মধ্যে এক অদ্ভুত অস্থিরতা লক্ষ্য করলাম। ঠাকুর মশাইয়ের সমগ্র শরীর জুড়ে ততক্ষণে ছড়িয়ে পড়েছে এক তীব্র চাঞ্চল্য। ঠাকুর মশাই বেশ খানিকটা বিরক্তির সাথে পাসিং শো সিগারেটের প্যাকেটখানা নাড়াচাড়া করে বললেন, বুঝলে হে কিশোরী, তোমরা এখানে একটু বসো। আমি একবার চট করে ঘরের ভেতর থেকে ঘুরে আসি। গড়গড়ায় টান না দিলে আর যে দেখছি একেবারেই চলছে না। এই কথা বলে ঠাকুর মশাই তক্তপোষ থেকে শটান উঠে দাঁড়িয়ে পা বাড়ালেন কক্ষের দিকে। ঠাকুর মশাইয়ের গল্প চলাকালীন এই রকম বিরতি কিশোরীর একেবারেই অপছন্দের বিষয়, কিন্তু এক্ষেত্রে আমাদের কিছুই করার নেই। ঠাকুর মশাইয়ের জন্য আমরা যতই পছন্দের সিগারেটের প্যাকেট কিনে আনি না কেন, তিনি তামাক সেবনের প্রকৃত সুখ খুঁজে পান ওই গড়গড়া কিংবা হুঁকোর মধ্যে। তাই এতটা সময়ের মাঝে কোনো না কোনো এক সময় তাকে একবার হলেও গড়গড়া নলে মুখ ঠেকাতেই হয়। আমি সিগারেটের প্যাকেট থেকে দুটি সিগারেট বের করে একটি এগিয়ে দিলাম কিশোরীর দিকে। চোখের ইশারায় তাকে বললাম, এই সময় আমরাও একটু ধূমপানে মগ্ন হই। কিশোরীর মুখ থেকে এবার এতক্ষণে যেন গাম্ভীর্যের ভাব কিছুটা হলেও কমল। সম্পূর্ণ ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে আমরা দুই বন্ধু বসে সিগারেট খেতে লাগলাম। রান্নাঘরের ভেতর থেকে ভেসে এলো রান্নার শব্দ আর ফোড়নের গন্ধ। বৃষ্টির মাত্রা এখন কিছুটা হলেও কমেছে, তবুও ঝোড়ো হাওয়া একেবারেই কমেনি। এই দুর্যোগের রাত বড় ভয়ানক, বড় ভীতিপ্রদ। কত মানুষ কত সমস্যার সম্মুখীন হয় এমন ঝড় জলের রাতে। কত মানুষের জীবনে এরকম রাত সাক্ষাৎ বিভীষিকার মতো হয়ে ওঠে। এই সমস্ত কথা ভাবতে ভাবতেই আমরা ধূমপান করছিলাম। তারপর দেখলাম চারি রান্নাঘরের ভেতর থেকে বেরিয়ে এসে আমাদের উদ্দেশ্যে বলল, কাকাবাবু, আপনারা কি একটু চা খাবেন? আমি কি আপনাদের জন্য গরম গরম দু পেয়ালা চা করে আনবো? আমি একটু হেসে বললাম, না না চারিমা, আমরা এখন আর চা খাবো না। তুমি আমাদের নিয়ে অযথা এত ব্যতিব্যস্ত হয়ে পড়ো না। এত ব্যস্ত হওয়ার মতো কিছুই নেই। আর যাই হোক, আমরা তো আর তোমাদের কাছে নতুন নই। অনেক দিন ধরেই হলো তোমাদের কাছে যাতায়াত করছি, তাই এত ব্যস্ত হয়ে পড়ো না। ছি ছি কাকাবাবু, আপনি এটা কি কথা বলছেন? আমি আপনাদের জন্য চা করলে কি আর ব্যস্ত হয়ে পড়ব? আপনারা বসুন, নিজেদের মধ্যে গল্পগুজব করুন, আমি বরং একটু গরম চা করে আনি। এরকম ঠান্ডা বৃষ্টি ভেজা রাতে একটু গরম চা হলে কিন্তু বেশ ভালোই লাগবে আপনাদের। চারি পুনরায় চলে গেল রান্নাঘরের দিকে। আমরা সিগারেটের জ্বলন্ত ফিল্টার ছুঁড়ে দিয়েছি ততক্ষণে উঠোনের জমা ওই জলের মধ্যে। ঠাকুরমশাই বেরিয়ে এলেন বাইরে, হাতে তার একখানি জ্বলন্ত গড়গড়া। ঠাকুরমশাই আমাদের সামনে তক্তপোষের ওপর বসলেন বেশ আরাম করে। তারপর গড়গড়ার নলে হুড়ুক হুড়ুক করে টান দিয়ে এক রাশ ধোঁয়া ছেড়ে
কিশোরীর দিকে তাকালেন। খানিকক্ষণ চুপ থেকে রহস্যময়ভাবে তাকানোর পর তিনি বললেন, কি হলো কিশোরী, গল্পের পরবর্তী অংশ শোনার জন্য একেবারে উতলা হয়ে পড়েছ দেখছি। এতক্ষণ যখন বসলে তখন আর একটু সময় না হয় ধৈর্য ধরে বসো। ততক্ষণে দেখলাম চারি এলো। এই নিন কাকাবাবু, আপনাদের জন্য গরম গরম 2 পেয়ালা চা আর সাথে পাঁপড় ভাজা। চারি এসে চায়ের পেয়ালা আর পাঁপড় ভাজার পাত্র আমাদের সামনে নামিয়ে রাখল। ঠাকুরমশাই নিজে থেকেই বলতে আরম্ভ করলেন গল্পের পরবর্তী অংশ। সে কি কি বলছো বাবা তুমি? এ যে বড় ভয়ের কথা। তোমার মুখের কথা শুনে আমার যে বুকটা রীতিমতো কেঁপে উঠছে। পরের দিন সকাল হলে আমি ব্রজমোহনের পরিবারের সকলকে একসাথে ডেকে বললাম আসল সমস্যাটার কথা। তারা আমার মুখ থেকে ওই অপশক্তির বিষয়ে জানতে পেরে ভীষণ রকমের ভয় পেলে এবং রীতিমতো অবাক হয়ে পড়লে। গত রাতে 5 ঝাড়ের নিকটে গিয়ে আমি যে অপশক্তিকে দেখেছিলাম, অর্থাৎ যে নারীর মুখোমুখি হয়েছিলাম, তাকে দেখেই বিলক্ষণ আমি বুঝতে পেরেছিলাম যে সে আসলে কে। আমাদের বাংলায় তাকে পেতনি বলে। আমার কথা শুনে ব্রজমোহনের কপালের ঘাম মুছে সে বলল, চক্রবর্তী মশাই, এবার এবার তাহলে কি হবে? আমরা আমরা কিভাবে রেহাই পাবো এই পেতনির হাত থেকে? এতক্ষণে আমার কাছে গোটা বিষয়টা পরিষ্কার হয়েছে। আমি বুঝতে পারছি সমস্যাটা আসলে আগা গোড়ায় ছিল, আর সেই কারণেই এই বাড়ির পূর্বে যিনি মালিক ছিলেন তিনি তিনি অত দ্রুত কেন আমায় এত কম দামে এই বাড়িখানা বিক্রি করে দিয়ে রাতারাতি দেশ ছেড়ে চলে গিয়েছেন। মূর্খ মূর্খ মূর্খ, সম্পূর্ণ মূর্খের মতো কাজ করে ফেলেছি। আমি আমি হঠকারিতার বশে লোভের বশবর্তী হয়ে কম দামে এত বড় সম্পত্তির মালিক হতেছে আখেরে মৃত্যুর পথ বেছে নিয়েছি। একবারও আমার মাথায় এলো নি যে ওই মালিক এত কম দামে কি করে বাড়িটা আমারে বিক্রি করে দিছেন। এখন বুঝতে পারছি, এখন পরিষ্কার বুঝতে পারছি যে যে ওই অপশক্তি এখানে আগা গোড়াই ছিল। তুমি এখন এতটা ভেঙে পড়ছো কেন ব্রজমোহন? মনকে শক্ত করো, বিপদের সময় এভাবে দুর্বল হয়ে পড়তে নেই। যে আমি যখন এখানে এসে উপস্থিত হয়েছি তখন কিছু না কিছু একটা উপায় আমি নিশ্চয়ই বের করব। আমি অনেক ভাবনা চিন্তা করে একটি উপায় বার করেছি। ব্রজমোহন, আমাকে তোমাদের ওই বাড়ির পার্শ্ববর্তী বাঁশ গাছের মধ্যে বহু যুগ ধরে থাকা ওই অতৃপ্ত অশরীরের পেতনিকে চিরতরের জন্য বিতাড়িত করতে হবে। তবে এই কাজ করার জন্য প্রয়োজন একটি মহাযজ্ঞের। যজ্ঞের জন্য প্রয়োজনীয় যাবতীয় যা কিছু সেই সব তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এনে দাও। আমি কালকেই সেই যজ্ঞে আমি বসবো। আপনি আপনি এ বিষয়ে কোনো চিন্তা করবেন নি চক্রবর্তী মশাই। আপনার যা সমস্ত কিছু সামগ্রীর প্রয়োজন হবে আমি সেই সমস্ত কিছু আপনার এনে দেব। আপনি শুধু আমাদের এই পেতনির উপদ্রব থেকে রেহাই দিন। তা না হইলে এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই সুস্থ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলব, অথবা তার কবলে পড়ে মারাও যেতে পারি। আমি এবার যজ্ঞের জন্য প্রয়োজনীয় যা সমস্ত কিছু দরকার সেই সমস্ত কিছু একটু সাদা কাগজের মধ্যে লিখে দিলাম। পরের দিন সকাল হলে পুকুরের জলে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে সেই বাড়ির মধ্যে চোখে বসলাম। আরম্ভ হলো একটি মহাযজ্ঞ। বেশ অনেকটা গুঁড়ো সিঁদুর দিয়ে মেঝের মধ্যে অঙ্কন করলাম এক বিশেষ চক্র। প্রথমে একটি গোলাকার বৃত্ত এবং তারপরে একটি চতুর্ভুজ আঁকলাম। চতুর্ভুজের 4টি বাহুর মধ্যে রাখলাম 4টি মৃত প্রদীপ। সেই প্রদীপে ঘি ঢেলে তুলোর সলতের মধ্যে আগুন ধরালাম। যজ্ঞবেদীর চারপাশে রাখলাম একটি রক্ত জবা ফুল। মা তারার উদ্দেশ্যে আমি আরম্ভ করলাম মন্ত্রপাঠ। যজ্ঞের শুকনো কাঠ একটি একটি করে সূক্ষ্মভাবে সাজালাম পাটকাঠিতে। আগুন ধরিয়ে যজ্ঞবেদীর মধ্যে অগ্নি প্রজ্বলন করার
সাথে সাথে আরম্ভ হলো একের পর এক নানা দেবতার উদ্দেশ্যে বিশুদ্ধ দেবনাগরী ভাষার মন্ত্রোচ্চারণ। ঘণ্টাধ্বনির সঙ্গে পুজো আরম্ভ হলো। ধূপধুনোর পবিত্র গন্ধ ভরে উঠল সমগ্র পরিবেশে। এতক্ষণ ধরে বাইরের আকাশ সম্পূর্ণ মেঘমুক্ত থাকলেও পুজো পাঠে বসা মাত্রই কালো করে মেঘ ঘনিয়ে এলো আকাশ জুড়ে। সে কালো মেঘের পরিবর্তে খেলে যেতে লাগলো বিদ্যুৎ লকলকে তলোয়ার। শো শো শব্দে বাতাস বইতে আরম্ভ করলো। চারপাশের মধ্যে যত গাছপালা ছিল তারা প্রত্যেকে যেন অপরিসীম অশনি ভয়ে থরথর করে কাঁপতে আরম্ভ করলো। যজ্ঞের আগুন নিভু নিভু হয়ে এলো। আগুনের মধ্যে ঘি আর আহুতি দিতেই সে আগুনের মাত্রা আরো বেশ কয়েকক্ষণ বেড়ে গেল। আমি আরো উচ্চ কণ্ঠে উচ্চ স্বরে মন্ত্র পাঠ করতে লাগলাম। হে দেবী, আপনি জাগরিত হন। আমার আহ্বানে দয়া করে সারাদিন এই সমগ্র পরিবারটিকে আপনি রক্ষা করুন। সাংঘাতিক এই অশুভ শক্তির হাত থেকে এই বাড়ির নিকটবর্তী যে বিশাল বড় বাঁশ গাছ রয়েছে তার মধ্যে দীর্ঘদিন ধরে যে অপশক্তির আধিপত্য আছে তাকে আপনি সম্পূর্ণরূপে ধ্বংস করুন। এ আপনার কাছে আমার কাতর নিবেদন। জাগরিত হন দেবী, জাগরিত হন। মহাশক্তিতে আজ আবির্ভূত হন আপনি। আমার প্রার্থনা স্বীকার করলেন দেবী। যজ্ঞের আগুনের লেলিহান শিখার মধ্যে থেকে উৎপন্ন হলো এক ভীষণ তীব্র চোখ ধাঁধানো আলোর উজ্জ্বল বলয়। সে উজ্জ্বল আলোর বলয় আগুনের মাঝে উৎপন্ন হয়ে তা বেরিয়ে গেল বাইরের ওই অশান্ত দুর্যোগময় প্রকৃতির দিকে। শুরু হলো এক তুমুল সংঘর্ষ, শুভ শক্তির সাথে অশুভ শক্তির লড়াই। এই সাদা আলোর জ্যোতি গিয়ে ঝাঁপিয়ে পড়ল সেই অশরীরী পেতনির ওপর। বাইরের অশান্ত প্রকৃতি আর বিভীষিকাময় হয়ে উঠল। দিনের বেলাতেও নেমে এলো অমাবস্যার রাতের মতন ঘন কালো চাপচাপ অন্ধকার। এভাবে যে কত ঘন্টা সময় অতিবাহিত হলো তার কোনো ঠিকানা হিসেব আমি বলতে পারবো না। এক সময় ধীরে ধীরে প্রকৃতি শান্ত হতে আরম্ভ করলো। আমার মুখের হাসির বলি রেখা ফুটল। বাতাসের মধ্যে যে ভীষণ রকমের ঝাঁঝালো কটু গন্ধ এসে আমার নাকে ঠেকছিল সহসা তা মিলিয়ে এলো। আমি ব্রজমোহনের উদ্দেশ্যে বললাম, ব্রজমোহন, আর কোনো চিন্তা নেই। কয়েক যুগ ধরে এই স্থানে যে অপশক্তি আশ্রয় নিয়েছিল তা সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আমি বিলক্ষণ উপলব্ধি করতে পারছি তা। এখানকার পরিবেশ হয়ে উঠেছে সম্পূর্ণ অশুভ শক্তিহীন। তোমাদের আর কোনো ভয় নেই। সকল বিপদ কেটে গিয়েছে চিরতরের মতো। আর তোমার জীবন অতিষ্ঠ করে তোলার জন্য সেই পেতনি আবির্ভূত হবে না। আমার এই কথা শুনে ব্রজমোহন অত্যন্ত আনন্দে আত্মহারা হয়ে পড়ল। তার মুখ জুড়ে ফুটে উঠল এক বাঁধ ভাঙা প্রাণ খোলা আনন্দের হাসি। সেই দুই হাত জড়ো করে সজল নেত্রে আমার উদ্দেশ্যে বলল, কি বলছেন চক্রবর্তী মশাই? আমি যে নিজের কানকে বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ ব্রজমোহন, এটাই আসল সত্য যে তোমাদের জীবনে আর কোনো অমঙ্গলের ছায়া ঘনীভূত হবে না। তোমরা আজ থেকে সম্পূর্ণ বিপদমুক্ত। আপনাকে কি বলি যে ধন্যবাদ জানাবো চক্রবর্তী মশাই? না না, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনি। একবারে শুধু এইটুকুই বলবো যে আপনি আমাদের জন্য কেবলমাত্র আমাদের পরিবারের কথা ভেবে নিজের জীবনে ঝুঁকি নিয়ে যা করলেন তা অন্য কেউ করতনি। আমার প্রতিটা মানুষ আপনার কাছে আজীবন চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। আমার কাছে ধন্যবাদ কিংবা কৃতজ্ঞতা জানানোর বিন্দুমাত্র কোনো প্রয়োজন নেই। যদি কাউকে ধন্যবাদ দিতে হয় তাহলে তোমরা বরং তা পরমেশ্বরকে দাও, কারণ তিনিই যা করার করেছেন। আমি কেবল নিমিত্ত মাত্র। চক্রবর্তী মশাই, আজ রাত থেকে আমরা তাইলে ওই অপশক্তির মুখোমুখি হব না তো? একেবারে না ব্রজমোহন। তোমরা সম্পূর্ণ নিশ্চিন্তে নির্ভয়ে নির্বিঘ্নে জীবনযাপন করতে পারবে। সে অপশক্তির চিরবিনাশ ঘটেছে। চক্রবর্তী মশাই, আপনি যখন আমাদের বাড়িতে একবার এসেছেন তখন বেশ কিছুদিন না হয় এখানে থেকে যান। আপনাকে সেবা করার সামান্যতম সুযোগটুকু আমাদের দিন। না হে ব্রজমোহন, তোমার এই কথাটি আমি রাখতে পারবো না একেবারেই। কারণ প্রয়োজন ফুরিয়ে গেলে আমি আর সেই স্থানে থাকি না। অযথা মায়া বাড়িয়ে লাভ কি? তাই কালকেই আমি তোমাদের বাড়ি ছেড়ে পুনরায় নিজ গৃহে চলে যাব। সে কি চক্রবর্তী মশাই, আপনি কালকেই চলে যাবেন? হ্যাঁ ব্রজমোহন,
আমি কালকেই চলে যাব। যে কাজের জন্য আমাকে এখানে আসতে হয়েছিল সেই কাজ তো মিটে গিয়েছে। আচ্ছা বেশ, ঠিক আছে চক্রবর্তী মশাই, আপনি যখন এত করে বলছেন, আপনাকে তো আর অযথা আটকে রাখার ক্ষমতা কিংবা দুঃসাহস এই দুটোর কোনোটাই আমার নেই। তবে চক্রবর্তী মশাই, আপনার কাছে আমার একটি অনুরোধ রয়েছে। ভবিষ্যতে আবার যদি কখনো কোনো বিপদের মুখোমুখি হই, তাহলে আপনি আসবেন তো আমাদের সেই বিপদ থেকে রক্ষা করতে? বিপদের আশঙ্কা আগে থেকে করতে নেই ব্রজমোহন, পৃথিবীটা তো গোল। পরবর্তীকালে ঠিক আমাদের আবার দেখা হয়ে যাবে কখনো না কখনো। এরপর আর কি, পরের দিন আমি ব্রজমোহনের গৃহ থেকে বেরিয়ে এসেছিলাম আমার নিজ গৃহের উদ্দেশ্যে। এইভাবেই সেইবার দেবীর সহায়তায় ব্রজমোহনদের বাড়ির নিকটবর্তী বাঁশঝাড়ের মধ্যে বসবাসকারিণী সে অশুভ শক্তির হাত থেকে তাদের রক্ষা করেছিলাম। কি হে ভায়া, কিশোরী, চলো এবার তাহলে ওঠা যাক। ঠাকুরমশার গল্প যখন শেষ, তখন দুগ্গা দুগ্গা বলে রওনা দেওয়াই যাক, তাই মঙ্গলজনক হবে। এই সময় বৃষ্টির মাত্রা কিছুটা হলেও কমেছে, আবার হয়তো খানিক পরে ঝমঝম করে মুষলধারে বর্ষণ হতে পারে। চলো ফেরা যাক। হ্যাঁ ভাই, চলো। ঠাকুরমশাই, আপনার বলা প্রতিটি কাহিনীর মতো এই ঘটনাটাও আমাদের বেশ ভালো লেগেছে। তবে আজ এবার উঠি, আবার না হয় আসবো অন্য একদিন অন্য গল্প শুনতে, সেদিনও আরও জমিয়ে আড্ডা দেওয়া হবে। তবে আজকে আসি। আচ্ছা বেশ বেশ, এসো তবে। সাবধানে যেও, রাস্তাঘাটের অবস্থা একেবারেই ভালো নয়। সমস্ত রাস্তাঘাট একেবারে পুরোপুরি জলমগ্ন হয়ে উঠেছে। ঠাকুরমশাইয়ের কাছ থেকে বিদায় চেয়ে নিয়ে আমি আর কিশোরী বেরিয়ে এলাম তার গৃহের বাইরে। বৃষ্টি এখন বেশ অনেকটাই কমেছে। ছাতা মাথায় দিয়ে দুই বন্ধু মিলে নিজেদের মধ্যে নানান গল্প গুজব করতে করতে হাঁটা লাগালাম সেই তিমিরাচ্ছন্ন প্রকৃতির মধ্যে জল জমা রাস্তার বুকে। ছপ ছপ শব্দ তুলে হাঁটতে আরম্ভ করলাম নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। তারানাথতান্ত্রিক তথা ঠাকুরমশাই গল্প বলার সময় এতটাই নিপুণ সৌন্দর্যের সাথে সূক্ষ্মভাবে গল্পগুলি বলেন, যেন মনে হয় সত্যি এই সমস্ত অতিলৌকিক আদিভৌতিক ঘটনা তার অতীত জীবনে কখনো না কখনো ঘটেছিল। কিন্তু ঠাকুরমশাইয়ের গল্প শেষ হওয়ার পর তার বাড়ির বাইরে এসে পা রাখতেই কেমন যেন অবিশ্বাস্য অযৌক্তিক ব্যাখ্যাহীন বলে মনে হয় সেই সমস্ত একই ঘটনাগুলি। সেই সকল ঘটনা সত্যি হোক কিংবা মিথ্যে, এই খবর রেখে আমাদের কাজ কি? আমরা কেবল বারবার গল্প শোনার অমোঘ টানে তার গৃহে ছুটে যাই, সেই সমস্ত ঘটনাগুলির সত্যতা যাচাই করার জন্য নয়। হঠাৎ সন্ধ্যেতে আজ আপনি শুনছিলেন তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও বেশবেদনির আতঙ্ক। তারানাথের চরিত্রে প্রীতম, কিশোরীর চরিত্রে রৌনিক, চারি ও বজ্রমোহনের মায়ের চরিত্রে বর্ণালী, পূর্ণিমা চরিত্রে কণিকা, অন্যান্য চরিত্রে গল্প পাঠ, গল্পের সূত্রধর এবং শব্দগ্রহণ ও ধ্বনি পরিকল্পনায় আমি সৌরভ। পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। শেষ হলো আজকের নিবেদন। সঙ্গে থাকুন, আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধে।